চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই দেশের গ্রামবাসী সংঘর্ষ, ককটেল নিক্ষেপ, আহত বেশ কয়েকজন। আর্থিক সংস্কারে সরকারের মনোযোগ নেই, ভ্যাট বৃদ্ধি অবিবেচক সিদ্ধান্ত বলছে শ্বেতপত্র কমিটি। নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করা হবে, ফখরুল আরোপিত কর ভ্যাট প্রত্যাহারের দাবি। ফেব্রুয়ারি মাসেই নাগরিক কমিটির রাজনৈতিক দলের আত্মপ্রকাশ জানালেন সদস্য সচিব। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে ফসল নষ্ট করার অভিযোগে ভারতীয় গ্রামবাসীর হামলায় 4 বাংলাদেশি আহত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দুপুরে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। হামলার ঘটনায় বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। স্থানীয়রা জানায়, ভোরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মাঝামাঝি এলাকায় বাংলাদেশি 2 যুবক ঘাস কাটতে গেলে ভারতীয় অংশের গমের ফসল নষ্ট করার অভিযোগ তুলে তাদের মারধর করে ভারতীয়রা। এরপর থেকে দুদেশের গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ভারতীয়রা বাংলাদেশে ঢুকে আম গাছের ডাল কেটে এবং ফসলি জমি নষ্ট করে। এছাড়া দেশীয় অস্ত্র নিয়ে বাংলাদেশিদের ওপর হামলা চালায় ভারতীয় গ্রামবাসীরা। এতে 4 যুবক আহত হয়, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবেশ প্রশমিত করার জন্য আমরা বিজিবি প্রস্তুত আছি। পাশাপাশি আমাদের বিজিবির পাশে আমাদের বাংলাদেশি জনগণ, আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে এবং আমাদের জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলো ভবিষ্যতেও আমাদের থাকবে। সুতরাং আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই, বর্তমানে 16 লাইন বরাবর আমাদের জনগণকে দূরে সরে আসার জন্য বিজিবি আমরা দিনরাত প্রস্তুত আছি। আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজিবি কন্ট্রোলে আছে। উচ্চ মূল্যস্ফীতির এই সময়েও আর্থিক খাতের সংস্কারে সরকার তেমন মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, সরকার অবিবেচকের মতো একদিকে ভ্যাট বৃদ্ধি করেছে, অন্যদিকে সরকারি কর্মকর্তাদের ভাতা বাড়াচ্ছে। বিআইসিসি মিলনায়তনে শ্বেতপত্র প্রণয়ন কমিটির আলোচনায় তিনি এসব কথা বলেন। আর রাষ্ট্রবিজ্ঞানী ও অর্থনীতিবিদরা বলেন, সুবিধাবাদী চক্রের যোগসাজশ এবং বিরোধিতার মাঝে চাইলেও সবসময় সংস্কারকে এগিয়ে নেওয়া যায় না। হাসানুল শাওনের রিপোর্ট। অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির এই সিম্পোজিয়াম, যাতে ব্যবসায়ী নেতারা জানান দেশে এখন বিনিয়োগের সঠিক পরিবেশ নেই। সমালোচনা করেন ভ্যাট ট্যাক্স বৃদ্ধির সরকারের সিদ্ধান্তের। আমি 34 বছর ধরে ব্যবসা করি বাংলাদেশে। I am facing one of the most difficult years in my life in Bangladesh right now. We feel lack of confidence, we feel lack of support. There is no one to look out for us. দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের তাগিদ দেন অর্থনীতিবিদরা। 2026-এর মাঝামাঝি আমরা একটা পলিটিক্যাল নরমালের দিকে চলে যেতে পারবো বলে আমরা আশা করতে পারি। তার ভিত্তিতে আগামীতে গ্রোথ বর্তমানের বছরে 4% হতে পারে, কিন্তু 5-এ উঠতে গেলে আমাদের আরো 2 বছর সময় লাগবে বলে আমার ধারণা। আমাদের দেশ থেকে বিদেশের টাকা পাচার করে নিয়ে আসছে, সেই টাকা কিন্তু ফেরত গেছে। সো আমরা কেন আমাদের দেশ থেকে টাকা যেটা বাইরে গেছে সেটা ফেরত আনতে পারবো না? এবং সেই জন্য আমরা বলেছি যে বাজেটে যথেষ্ট পরিমাণে এটার জন্য বাজেটারি অ্যালোকেশন থাকতে হবে। বক্তারা বলেন, সব বাধা উপেক্ষা করে আর্থিক খাতের সংস্কারে মনোযোগ দিতে হবে সরকারকে। আমরা ইন্টারিম গভর্নমেন্ট সম্বন্ধেও কেন তারা অনেক কিছু করছে না এরকম কথা শুনছি। তার মানে হচ্ছে ইচ্ছা থাকলেও অনেক সময় অনেক ভেস্টেড ইন্টারেস্ট থাকে, যাদেরকে উপেক্ষা করে এগুলা ইমপ্লিমেন্টেশন করা যাচ্ছে না। এই সরকারের যে সময় আছে সেই সময়কালে বাস্তবসম্মতভাবে আর কি দেওয়ার সুযোগ আছে এবং সেটা তারা করছে কিনা, এইটি হলো বিষয় একটা। এবং এমন কিছু করে যাচ্ছে কিনা যেটা পরবর্তী সরকারের জন্য উপকারী হবে, এইটা হলো আরেকটা বিষয়। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, সঠিক নীতির মাধ্যমে সমাজে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। সমাজের বৈষম্যগুলো আমাদেরকে নীতির মাধ্যমে দূর করতে হবে এবং আমরা দ্য কারেন্ট গভর্নমেন্ট
আমরা উই শুড বিল্ড দ্যাট মোরাল রেফারেন্স ফর আওয়ার সাকসেসর্স টু ফলো। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনে যারা বিজয়ী হবে অভ্যুত্থান জড়িতদের সহ তারা জাতীয় সরকার গঠন করবে। রাজধানীর বিআইসিসি মিলনায়তনে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সিম্পোজিয়ামে বিকেলে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, কারো একার পক্ষে 15 বছরের জঞ্জাল সরিয়ে ফেলা সম্ভব নয়, তাই দ্রুত নির্বাচনের ঘোষণা দেওয়া উচিত। প্রশ্নের জবাবে বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না তা বিএনপি নয়, জনগণ সিদ্ধান্ত নেবে। ঋণ খেলাপিরা যাতে নির্বাচনে মনোনয়ন না পায় সে ব্যাপারে দলের পক্ষ থেকে চেষ্টা থাকবে বলে জানান বিএনপি মহাসচিব। একটি নির্বাচিত সরকারই একমাত্র সরকার হতে পারে যারা এই সমস্যাগুলো সমাধান করতে পারে, কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে, তার সেই শক্তিটা তৈরি হয়। জাতীয় সরকার গঠন করার কথা বলেছি আফটার দি ইলেকশন, অর্থাৎ ইলেকশনে যারা আসবেন এবং যারা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তাদের সকলকে নিয়ে আমরা একটা সরকার গঠন করার কথা বলেছি, যেখানে আজকে আপনারা যে সারাদিন ধরে যে আলোচনা করলেন, এই যে হোয়াইট পেপারে যে সমস্ত বিষয়গুলো এসছে, এই সমস্ত বিষয়গুলো, রাজনৈতিক বিষয়গুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি জাতীয় দৃষ্টিকোণ থেকে, সেই জিনিসগুলোকে আমরা সামনে নিয়ে এগোতে চাই। নতুন করে আরোপ করা কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। দলটি বলছে, ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী, যা জনগণের ভোগান্তি আরও বাড়বে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মনে করে, আওয়ামী লীগ সরকারের দেয়া বাজেট স্থগিত করে অন্তর্বর্তী বাজেট দেয়া উচিত এই সরকারের। ইমরুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগ সরকার বিগত 15 বছরের দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে উল্লেখ করে বিএনপি বলছে, অর্থনীতিকে স্বাভাবিক ও গতিশীল অবস্থায় ফিরিয়ে আনাই চ্যালেঞ্জের। কিন্তু অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলো কার্যকর উপায়ে মোকাবেলায় ব্যর্থ হচ্ছে। বিএনপি মনে করে, ভ্যাট ও শুল্ক বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে। গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করতে পারছে না সরকার। বর্তমান অর্থনীতির বিবেচনায় অন্তর্বর্তী সরকারের এই নতুন করারোপের সিদ্ধান্তের ফলে বর্তমানে প্রায় 13% ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে পরিবারের সঞ্চয় কমবে এবং ব্যাংক থেকে টাকা তোলার হার বেড়ে যাবে। সাধারণ জনগণের উপরে কর এবং ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। বিএনপি মনে করে, অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টে বরাদ্দ বন্ধ রেখে এবং সরকারি খরচ কমিয়ে চলমান আর্থিক সংকটের সমাধান করা যায়। পাশাপাশি চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাসের পরামর্শ দিয়েছে দলটি। ইতিমধ্যে যে ম্যানেজমেন্টটা, এটা বিগত সরকারের লুটপাটের বাজেট বাস্তবায়নের মাধ্যমে সেখান থেকে তাদেরকে সরে আসতে হবে। সরে এসে বর্তমান যে ক্রাইসিস, এটাকে অ্যাড্রেস করার জন্য নতুনভাবে চিন্তা করতে হবে। এটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সবকিছু সামাল দেওয়া সম্ভব হবে না। এই বিষয়গুলোকে আপাতত আমার মনে হয় যে তাদের খুব বেশি প্রয়োজন ছিল না, যদি বলে তারা আপনার দ্রুত নির্বাচনের দিকে যেত, যেটা আমরা বারবার বলে আসছি। যে প্রশ্নটা করা হয়েছে, যে মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। সেই কারণেই আমরা এত বেশি জোর দিচ্ছি আপনার একটা নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিহিমূলক সরকার এবং একটা অবস্থা তৈরি করার। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর জানাতে লন্ডন হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ আহসান। রিয়াদ, এনটিভি প্রতিদিনই চেষ্টা করছে দর্শকদের বেগম জিয়ার শারীরিক অবস্থার তথ্য জানাতে, তো আজ আপনার কাছে কি তথ্য আছে? জি নাহিদ, আপনাকে ধন্যবাদ। আসলে এখানে অনেক শব্দ আমি সঠিক শুনতে পাইনি, আপনি কি প্রশ্ন করেছেন, তবে আমি যেটি
আগে শুনেছিলাম, আমাকে বলা হয়েছিল যে বেগম খালেদা জিয়া সবশেষ কি পরিস্থিতি সেটি জানানোর জন্য। তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দ্য লন্ডন ক্লিনিক। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং এখানে সার্বক্ষণিক আমরা তার খবরাখবর জানবার চেষ্টা করছি। এবং গতকাল রাত পর্যন্ত আমরা যেটি দেখেছি যে প্রায় সন্ধ্যা 7:30টার দিকে, অর্থাৎ এখানে রাত 7:30টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ তারা হসপিটালে প্রবেশ করেন এবং সে সময় তিনি দেশবাসীর কাছে তার মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন এবং তার 3 ঘন্টা পরে, অর্থাৎ প্রায় 10টা 10:15টার দিকে তিনি হাসপাতাল থেকে চলে বাসায় বিশ্রামের জন্য গেছেন। তো গতকাল পর্যন্ত কথা ছিল যে আজকে দুপুর 1টার সময় আমাদেরকে বেগম খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের সাথে কথা বলে তার শরীরের সবশেষ চিকিৎসা বিষয়ে আমাদেরকে সাংবাদিকদেরকে একটি ব্রিফ করা হবে। কিন্তু এখন পর্যন্ত ব্রিফটি হয়নি, অর্থাৎ এই ব্রিফিং এর যে কার্যক্রমটি সেটি পোস্টপোন করা হয়েছে এবং সেটি কখন হবে সেটিও কিন্তু দর্শক, লন্ডন থেকে শুনছিলেন বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার খবর। ফেব্রুয়ারি মাসে আত্মপ্রকাশ করছে বহুল আলোচিত জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল। একান্ত সাক্ষাৎকারে এনটিভিকে এমনটি জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন। নেতাদের অঙ্গীকার, দেশে দীর্ঘদিনের চাঁদাবাজি, দখলদারিত্বের সংস্কৃতির অবসান ঘটিয়ে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে নতুন এই রাজনৈতিক দল। নূর হোসেনের রিপোর্ট। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর থেকেই দেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের আলোচনা চলছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের দীর্ঘ সময়ের প্রচলিত ধারার রাজনীতির আমূল পরিবর্তনের লক্ষ্যে কাজও করছে জাতীয় নাগরিক কমিটি। বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির প্রভাবে নতুন রাজনৈতিক দল যেন গতানুগতিক না হয়ে পড়ে, সেজন্য পর্যাপ্ত প্রস্তুতি ও সময় নেওয়া হচ্ছে বলে জানান গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। এই রাজনৈতিক দল যাতে নতুনভাবে উঠে আসতে পারে, জনগণের কাছ থেকে পিওর এবং অর্গানিক সাপোর্ট নিয়ে দাঁড়ায় থাকতে পারে, সে যাতে গায়ের জোর খাটানোর কোনো শক্তি না হয়, জনগণের সমর্থনই যাতে তার শক্তি হয়, এরকম একটা দল তৈরি করার কথা আমরা চিন্তা করছি। এটা এমন একটা জিনিস যেটা বাংলাদেশে গত 50 বছরে কখনো হয়নি। আমরা মনে করি যে সকল দল আদর্শের কথা বলেছেন তারা বড় দল হয়ে উঠতে পারেন নাই, বড় দলগুলো আদর্শে ধরে রাখতে পারেনি। তো আমরা বড় দল, জনগণকে ধারণ করতে পারে এরকম দল হইতে চাচ্ছি, আদর্শিক রাজনীতিও করতে চাচ্ছি, যেখানে লুটপাট, চাঁদাবাজি এগুলো থাকবে না। এটা তো খুব কঠিন কাজ এবং একেবারে নতুন কাজ। এদিকে দেশের সর্বস্তরের জনগণের চাহিদা এবং 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে আগামী মাসেই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে বলে জানান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। এরই মধ্যে গুছিয়ে নেওয়া হয়েছে দেশের অধিকাংশ জেলা ও উপজেলা কমিটি। জনগণের মধ্যে নতুন একটি রাজনৈতিক শক্তির আবির্ভাবের আকাঙ্ক্ষা আমরা লক্ষ্য করেছি এবং তার কিন্তু কিছু প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে আমাদের কলেবর বৃদ্ধি করেছি, একটি রাজনৈতিক ভাষা নির্মাণের আমরা চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি এই রাজনৈতিক ভাষার উপর ভিত্তি করে একটি রাজনৈতিক দল আসতে যাচ্ছে এবং আমরা আশা করি যে ফেব্রুয়ারির মধ্যে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আরও অসংখ্য মানুষেরা আছেন যারা একটা মুক্তার মালা হওয়ার মতো তারা অপেক্ষায় আছেন। আমরা আশা করব যে অতি শীঘ্রই এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশটি ঘটবে। সব শ্রেণী পেশার নাগরিকদের মধ্য থেকে পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নেতৃত্বে নতুন এই রাজনৈতিক দল পরিচালিত হবে বলেও আশা করেন নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। প্রায় 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তারকৃত বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে দুদক। গতকাল রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে দুদক কার্যালয়ে দুদক মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি এই তথ্য জানান। এ সময় দুদকের এই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, যাদের বিরুদ্ধে দুদক মামলা করেছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। এর আগে দুপুর 12:15টার দিকে সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে হাজির করা হয় মাসুদ বিশ্বাসকে।
প্রায় 1.5 ঘন্টার মতো জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে নেওয়া হয়। হেড অব বিএফআইইউ জনাব মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে প্রায় 2 কোটি টাকার অবৈধ সম্পদের একটা মামলা দায়ের করি। সে মামলায় আমরা গতকাল ডিএমপির সহযোগিতায় তাকে আমরা গত রাত্রে গ্রেফতার করি মিরপুর থেকে। যাদের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করছি তারা হয় জেলে থাকবে, না হয় বেলে থাকবে। অর্থাৎ যাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করছি প্রত্যেকেরই আমরা এরকম গ্রেফতারের জন্য প্রচেষ্টা চালাবো, কেউ বাইরে থাকবে না। গত 16 বছরের আন্দোলন সংগ্রামকে অস্বীকার করে কেউ যদি নতুন ইতিহাস রচনা করতে চায়, সেই ইতিহাস আস্থা করে ছুঁড়ে ফেলা হবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর জাস্টিস কর্মসূচি শেষে তিনি এই মন্তব্য করেন। বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছাত্র জনতার যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যে ফাটল ধরাতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। একই সঙ্গে তারা জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে ছাত্রদল। এতে সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ হয়। কর্মসূচিটি এ সময় যত দ্রুত সম্ভব জুলাই অভ্যুত্থানে যারা বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা করেছিল তাদের চিহ্নিত করে ছাত্রত্ব বাতিল সহ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে প্রাণ ফিরে পেয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সকাল থেকেই ভিড় ক্রেতা দর্শনার্থীদের। বেলা বাড়ার সাথে সাথে ভিড় আরও বাড়তে শুরু করে। বেচে বিক্রিও ভালো। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলার 29তম আসরে প্রথম দিকে তেমন সাড়া মেলেনি। দিন দিন ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি কেনাকাটা করছেন তারা। বেশি ভিড় লক্ষ্য করা গেছে গৃহস্থালির জিনিসপত্র, শীতের পোশাক, কাপড় ও খাবারের দোকানগুলোতে। তবে তুলনামূলক কম ভিড় রয়েছে ইলেকট্রনিক্স ও আসবাবপত্রের প্যাভিলিয়নে। বিসিবির প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনের সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত প্রথম বিভাগ লিগ বয়কটের ঘোষণা দিয়েছে ঢাকার ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। সেই সাথে গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক নাজমুল আবেদিন ফাহিমেরও পদত্যাগ দাবি করেছেন তারা। মোমিনুর রিপনের রিপোর্ট। 10 জানুয়ারি এনটিভির প্রতিবেদনের পর থেকেই ক্ষিপ্ত হয়ে ওঠে ঢাকার ক্লাবগুলো খসড়া গঠনতন্ত্রে তাদের অবস্থান দেখে। এই প্রস্তাবে ক্লাব কাউন্সিলরদের উপেক্ষিত করার প্রতিবাদে সব ধরনের ক্রিকেট বয়কটের আলটিমেটাম দিয়েছিল ঢাকা ক্লাব ওনার্স অ্যাসোসিয়েশন। শনিবার বোর্ড সভাপতির সঙ্গে ক্লাব প্রতিনিধি দলের সাক্ষাৎ ইতিবাচক না হয় রোববার থেকে বয়কটের সিদ্ধান্তে অটল ঢাকার ক্লাবগুলো। এই অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে এটা বাতিল করতে হবে ইমিডিয়েট, এবং যে কমিটিটা করা হয়েছে সেটাকেও বাতিল করতে হবে। আমাদের সংস্কার করার অনেক জায়গা আছে। দেখেন, যে সমস্ত ডিস্ট্রিক্ট, যে সমস্ত জেলাগুলিতে খেলা হয় না দিনের পর দিন, তাদের কি কাউন্সিলর থাকা উচিত? যে সমস্ত জেলাগুলিতে খেলা হয় না তাদের কি যারা ডিরেক্টর হয়ে আসছে তাদের কি ডিরেক্টরশিপ থাকা উচিত? এগুলি সংস্কার করা উচিত। আমাদের দাবি 3টা আমরা বলে দিয়েছি। নাম্বার 1, এই কমিটি, কনস্টিটিউশন কমিটি বাতিল করতে হবে। নাম্বার 2, কনভেনারকে পদত্যাগ করতে হবে। নাম্বার 3, আমরা না করা পর্যন্ত আমরা ক্রিকেটের সাথে। বোর্ড প্রেসিডেন্ট আমাদেরকে আশ্বস্ত করেছেন যে 2-1 দিনের মধ্যে উনি এটার ফিডব্যাক সুরাহা করতে চেষ্টা করবেন। ক্লাবগুলোর এমন সিদ্ধান্তের কারণেই পিছিয়ে দেওয়া হয়েছে প্রথম বিভাগ লিগ। ক্লাব অফিসিয়ালরা এবং ক্লাব অর্গানাইজার যারা আছেন তারা তাদের কিছু কনসার্ন নিয়ে আসছেন, সেগুলো অ্যাড্রেস করার জন্য তারা বিসিবিকে রিকোয়েস্ট করেছে এবং বলেছে তারা সবাই ক্রিকেট লিগটা খেলতে চান এবং ফার্স্ট ডিভিশন লিগটা খুব তাড়াতাড়ি খেলতে চান, বিকজ তাদের তো অলরেডি টেন্ট শুরু হয়ে গেছে, দলবদল তো হয়ে গেছে। সো দে আর রেডি। তো তাদের কনসার্নটা তারা একটু বিসিবি প্রেসিডেন্টকে অ্যাড্রেস করেছেন যাতে উনি একটু কনসিডার করেন। তো সেটা হয়ে গেলেই তারা। এই ঘটনার জেরে রোববার আয়োজিত প্রথম বিভাগ লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠানও বয়কট করেছে ক্লাবগুলো। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 2 দেশের গ্রামবাসীর সংঘর্ষ, ককটেল নিক্ষেপ, আহত বেশ কয়েকজন। আর্থিক সংস্কারে সরকারের মনোযোগ নেই, ভ্যাট বৃদ্ধি অবিবেচক সিদ্ধান্ত বলছে শ্বেতপত্র কমিটি।
নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করা হবে, ফখরুল আরোপিত কর ভ্যাট প্রত্যাহারের দাবি। ফেব্রুয়ারি মাসে নাগরিক কমিটির রাজনৈতিক দলের আত্মপ্রকাশ জানালেন সদস্য সচিব। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।